বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই গভীর সমবেদনার সাথে এই যে গত 21শে জুলাই 2025 সালে আমাদের যে F-7 ফাইটার জেট বিমান বিধ্বস্ত হয়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের যে শিশুরা তাদের বাবা মার বুক খালি করে চলে গেছেন, তাদের প্রতি রুহের মাগফিরাত কামনা করছি। এবং সবচেয়ে বড় কথা, একজন শিক্ষক এবং একজন গার্জিয়ান সহ এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 32 জন নিহত এবং অনেকে আশঙ্কাজনক, প্রায় 29 জনের মতো আশঙ্কাজনক অবস্থায় আছেন। এই যে ঘটনাটা থেকে জাতি কি শিখলো, কি পেল, গভীর দুঃখের সাথে জানাতে হয় বর্তমান আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, তার সাথে এই যে সকল রাজনৈতিক দল সেদিন সেখানে গিয়েছিলেন সবাই রাজনীতি করার চেষ্টা করেছেন। সবচেয়ে দুঃখের সাথে বলতে হয়, যেখানে কোমলমতি শিশুরা পৃথিবী ছেড়ে চলে গেছে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে, সেখানে সবাই মিলে সেখানে রাজনীতি করলে, ইভেন প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত একটি নাটক করলেন। প্রথমে বললেন আমরা ভাষা প্রকাশ করব কি করে, পরের দিন সাংবাদিক সম্মেলনে তিনি 4টি রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করলেন এবং সাংবাদিক সম্মেলনে আসিফ নজরুল, যিনি একজন আইন উপদেষ্টা বর্তমানে উপদেষ্টা পরিষদে, তিনি বললেন সকল রাজনৈতিক দলকে ঐক্য ধরে রাখার কথা বলেছে। ওনারা কি বুঝাতে চাচ্ছেন আমার মতো ছোট ক্ষুদ্র জ্ঞানের মানুষের আসলে বোধগম্য হয়নি। এবার আমরা আসি, ঘটনাটা একটু বিশ্লেষণ করি। ঘটনাটা ঘটেছিল 2021 সালের 6 জুলাই 2025 সালে, ঠিক মাইলস্টোন স্কুলে যখন ছুটি হয় 1টা বাজে। আমরা জানি ছোট ছোট বাচ্চারা সাধারণত স্কুল ছুটির পরে বের হয়ে আসে এবং কেউ মাঠে খেলতে থাকে এবং কেউ চলে যেতে থাকে। এখানে কিন্তু একটু সময় লাগে। সবাই তো আর ছোট ছোট বাচ্চারা ছুটির পরে চুপ করে বাসায় চলে যায় না, তারা কিন্তু একটু মাঠে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। এবং সেই সাথে স্কুলে কিন্তু ছুটির পরে কোচিং শুরু হয়েছিল এবং ক্লাসগুলোতে কোচিং চলছিল, যেটা স্কুলের ম্যানেজমেন্টের বিবৃতি থেকেই পাওয়া যায়। সেখানে আমরা দেখলাম যে সরকার এই ঘটনাটা ধরে নিলাম একটা দুর্ঘটনা ঘটতেই পারে, যে কোনো সময় যে কোনো জায়গায় দুর্ঘটনার হাত পা নেই এবং সেটা বলে কয়ে আসে না, সেটা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু ক্ষোভটা হচ্ছে স্কুল ছুটির পরে, যেমন স্কুলের ছাত্ররা বলছে প্রায় 200 জনের মতো নিহত। সেখানে আমরা জানি সেদিন কি ঘটেছিল। সেখানে এই দুর্ঘটনার পরে সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন অবশ্যই সেটাকে ব্যারিকেড দিয়েছেন, কিন্তু দেখা গেল লাশগুলাকে নেওয়া হয়েছে সিএমএইচ, আর যারা আহত বা মুমূর্ষু হয়েছে তাদেরকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ বা জাতীয় বার্ন ইনস্টিটিউট বা অন্যান্য প্রাইভেট হসপিটালে। আমার প্রশ্ন হচ্ছে এখানে, যেখানে সিএমএইচ এর মতো সর্বাধুনিক হসপিটাল বাংলাদেশে কোথাও নেই, সেটা যদিও সশস্ত্র বাহিনীর মতো নেই, সেখানে কেন শুধু লাশ নেওয়া হলো না? প্রথমেই কেন আহতদেরকে সেখানে নেওয়া হলো না? সেটা তো ছিল সবচেয়ে কাছে সেই স্কুল থেকে। এখানেই কিন্তু আমি একটু রাজনীতির গন্ধ পাই, তার মানে সরকার এখানে লাশ লুকানোর চেষ্টা করেছে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে উদ্ধার অভিযানে যারা অংশগ্রহণ করেছেন তারা যদিও বলছেন তদন্তের স্বার্থে, আমরা তদন্ত হতেই পারে, আমি আগেও বলেছি আবার বলছি যে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং যদি আমরা যুদ্ধের একটা বিমানবন্দর, আমাদের মতো হতদরিদ্র দেশে যেখানে একটা প্লেন কিনতে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় জনগণের ট্যাক্সের টাকা, সেটা আমাদের পক্ষে চাইলেই কেনা সম্ভব না। এবং একটি পাইলট তৈরি করতে, যে পাইলটও কিন্তু সেই যে দুর্ঘটনায় নিহত হয়েছেন, ওনার প্রতিও আমার সমবেদনা। কখনো কোনো পাইলট বা বিমান চালক চায় না অ্যাক্সিডেন্ট করতে, তিনি চেয়েছিলেন, তার অবস্থান থেকে বোঝাই যায় সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি খোলা মাঠের মধ্যে বিমানটিকে নামাতে। দুর্ঘটনা ঘটে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখলাম যে বর্তমান উপদেষ্টা পরিষদ সহ রাজনৈতিক দলগুলো এটাকে নিয়ে রাজনৈতিক করার চেষ্টা করলো। ইভেন যে নতুন রাজনৈতিক দল যারা কিনা
এই জুলাই অভ্যুত্থানের দ্বারা যাদের জন্ম, তারা প্রত্যন্ত বেয়াদবের জায়গায় চলে গেছে। আমার বলতে দ্বিধা নেই, এই চরম বেয়াদবদের জন্য জাতি কিন্তু আরো 200 বছর পিছিয়ে যাচ্ছে। আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা অলরেডি জনমনে ধূলিসাৎ। জনগণ এখন এই ছাত্রদেরকে সামনে দেখলে, এই ছাত্র নেতাদেরকে সামনে দেখলে বেয়াদব ছাড়া আর কিছু বলে না। আমরা এবার আসি মূল ঘটনায়। যেমন সরকার পারত সাথে সাথে এই দুর্ঘটনার পরই প্রধান উপদেষ্টা একটি মিটিং ডেকে সকল ধরনের স্কুল কলেজ পরীক্ষা বন্ধ করে দিন, পরের দিন জাতীয় শোক। তিনি পরের দিন জাতীয় শোক ডেকেছেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষা বন্ধ হয়নি। পরীক্ষা বন্ধ করতে ওনাদের 72 ঘন্টা সময় লেগেছে। একটি স্কুলে ছোট ছোট শিশু হত্যা গেছে। আমরা যারা মানুষ, তাদের তো হৃদয় বলে একটা কথা আছে। সবাই কিন্তু একটু আমরা ইমোশন হয়ে গিয়েছিলাম পরে। সরকার যারা রাজনীতি করেন বা রাষ্ট্র চালান, তাদেরকে হতে হবে দায়িত্বশীল। সেখানে দেখা গেল অথর্ব অযোগ্য সব উপদেষ্টার দল এবং বেয়াদব কতগুলাকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন, এবং যারা এই ঘটনার পরও 2 দিন ধরে তারা নাটক করে পরে ঘোষণা দিলেন যে আপাতত পরীক্ষা স্থগিত। কেন, সেটা কি 1 ঘন্টা সময় লাগে না সঠিক সিদ্ধান্ত? এ থেকেই বোঝা যায় যে এই উপদেষ্টা পরিষদ একটি অথর্বের দল। এবার আমি আসি, আমি যাই যে একটি আন্তর্জাতিক মানদণ্ডে অবশ্যই কোনো প্রশিক্ষণ, যে কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ জন এলাকায় বা আরবান এরিয়ায় হয় না, এটা সত্য কথা। কিন্তু আমরা তাহলে কেন এই যে সুযোগগুলা দেওয়া? আমরা জানি আমাদের জাতীয় বিমানবন্দরের চারিদিকে শুধু বসতবাড়ি না, অনেক বড় বড় মানে কমার্শিয়াল স্পেস পর্যন্ত করা হচ্ছে। এই যে কাজগুলা কারা করলো? এই যে রাজুক বা যারা এর যে নগর উন্নয়নের দায়িত্ব আছেন, যারা এই পরিকল্পনা দিল, এরা তো সবাই গত 17 বছর, কেন স্বাধীনতার পর থেকে 54 বছর দুর্নীতির সাথে জড়িত। এই সরকারের কাছে জনগণের আস্থা ছিল এরা দুর্নীতিমুক্ত একটি পথ দেখাবেন জাতিকে। অর্থাৎ তারা অবশ্যই, তারা যেহেতু নির্বাচিত না, নির্বাচনের দিকে যাবেন, কিন্তু তার আগে তারা যেসব খাতে দুর্নীতি আছে সেগুলাকে বন্ধ করবেন এবং সেগুলার জায়গায় আমাদেরকে সঠিক নির্দেশনা দেবেন। কিন্তু দেখা গেল কি, গত 54 বছর এবং গত 16 বছর বা 17 বছর যেই দুর্নীতির ট্রাকটা চালিত ছিল, ট্রেনটা চলছিল, সেই ট্রেনেই তারা চড়ে বসলেন এবং দুর্নীতিকে জায়েজ রেখে তারা শুধু আমাদেরকে নতুন নতুন বক্তব্য শোনাচ্ছেন এবং যাচ্ছেন। এবার আমি আসি বিমান বাহিনীর ব্যাপারে। আমাদের মতো ক্ষুদ্র একটি দেশের অবশ্যই অতি ক্ষুদ্র আমাদের বিমান বাহিনী, কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র একটি বাহিনী। তারপরও এই বিমান বাহিনীর প্রত্যেকটা, আমাদের যে বিমানটা বিধ্বস্ত হলো F7, এটা চীনের নির্মিত, এটা 3য় প্রজন্মের। এ থেকেই বোঝা যায় যে আমরা কতটুকু হতদরিদ্র, বা আমরা যে এতদিনের উন্নয়নের গল্প গত 16 বছরে শুনেছি, এই উন্নয়নটা ছিল আসলে জাস্ট শুভঙ্করের ফাঁকি। একটা মেট্রো রেল করলে আর একটা পদ্মা সেতু বানালেই জাতির উন্নয়ন হয় না, আর রূপপুর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেই জাতির উন্নয়ন হয় না। জাতির উন্নয়ন তখন হবে যখন জনগণের নিরাপত্তা বিধান হবে। কিন্তু আমরা কি দেখছি, জনগণের নিরাপত্তা বিধানের কেউ চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছে যে আমি যেহেতু ক্ষমতায় বসেছি, কতটুক পারি কামায় নেই, আমার যেন পরবর্তী 10-20 প্রজন্মর আর চিন্তা করতে না হয়। সবাই, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও একই কাজ করছেন। এবং কেউ যদি বলে উনি করছেন না, আমি বলবো উনি সুযোগ দিচ্ছেন বেয়াদবগুলাকে। এই সুযোগের কারণেই কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্নীতি বন্ধ হয়নি। আমরা এখন দেখি যে কোনো টেন্ডার কোথায় চলে যাও, এনসিপির নেতাদের কাছে চলে যাও, তারা টেন্ডার পাইয়ে দিবে। যে কোনো কাজ সশস্ত্র বাহিনীকে দিয়ে দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনীকে কাজের দায়িত্ব বন্টনে বসেছেন, তারা কি ব্যবসার জন্য তাদেরকে জাতি ট্যাক্সের টাকা দিয়ে পালছে? আমার বলতে কষ্ট হচ্ছে, তাদেরকে আমি সম্মান করি যারা দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন, কিন্তু বলতে দ্বিধা নেই। আজকে আমরা সশস্ত্র বাহিনীকে দেখি প্রত্যেকটা ব্যবসায়, প্রত্যেকটা বাণিজ্যে, প্রত্যেকটা জায়গায় তারা ইনভলভ। কিন্তু কেন? এখন আমরা দেখি গত 16 বছরে বিমান বাহিনীর উন্নতিটা কি হয়েছে। তারা তাদের হেডকোয়ার্টার এবং সামনের রাস্তাটার সৌন্দর্য বর্ধন করেছে এবং কিছু কিছু জায়গায় বাণিজ্যিক স্পেস করেছে, অথবা কোনো জায়গায় জমি ভরাট করে প্লট হিসাবে বিক্রি করেছে তাদের সদস্যদের কাছে। তাহলে জাতি কি পেল? এক বিমান বাহিনী কেন, সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা সদস্যের পিছনে জনগণের ট্যাক্সের টাকায় প্রতি বছর 1000 কোটি টাকা খরচ হয়, কিন্তু তারা করছেন কি, নিজের আখের গোছানোর জন্য ব্যবস্থা করছেন এবং যেই সরকারি বসে সেই সুযোগ তৈরি করে দিচ্ছে। এবার আমি আসি, এই যে দুর্ঘটনা, আমি আবার বলি, যেহেতু আমাদের এয়ারপোর্ট এবং তার আশেপাশের এলাকা আসলে অরক্ষিত, এখন একটি F7 বিমান, এটা অত্যন্ত ছোট সাইজের একটি বিমান, যদিও যুদ্ধ বিমান আমরা জানি, সেই গল্পে আমি আর গেলাম না।
অত্যন্ত ছোট পরিমাপের এবং তৃতীয় প্রজন্মের একটি বিমান দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য আসলেই মানে দুঃখ প্রকাশ করতে হয়। আমি নিজেও দুঃখ প্রকাশ করছি, কারণ দুর্ঘটনা বলে কেউ আসেনি। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই দুর্ঘটনার পিছনে ছিল গত 16-17 বছরের দুর্নীতি। গত 16-17 বছর শুধু ব্যবসায়িক চিন্তা ছাড়া আমাদের সশস্ত্র বাহিনী উন্নয়নের কোনো কাজ করা হয়নি। যেমন একটি প্লেন বা একটি হেলিকপ্টারের পিছনে যে ম্যানেজমেন্ট থাকে, সেই ম্যানেজমেন্টে 100 থেকে সর্বোচ্চ 150 বা 170 জন কিন্তু মানুষ, এখানে তাদের মানে টেকনিক্যাল টিম থাকে, ম্যানেজমেন্ট টিম থাকে, এখানে আরও অনেক টিম থাকে, ইভেন পাইলট, তার প্রশিক্ষক, সব মিলায় প্রায় 100 থেকে 170 জন জনবল কিন্তু এখানে ব্যবহার হয়। তাদের কিন্তু এই যে তাদেরকে পালা হয়, এই খরচগুলা কিন্তু আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে। তাহলে এই যে একটা বিমান দুর্ঘটনা ঘটলো, বা সে তার নিরাপত্তার জন্য এয়ারফোর্সের পক্ষ থেকে কি সরকারকে কোনো আগেই মানে যে দাবি দেওয়া হয়েছিল? যেমন আমরা জানি আমাদের এয়ারপোর্টের যেই কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে বিমানটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে, তার আশেপাশে বহুতলা বিল্ডিং প্রচুর আছে এবং বিজনেস স্পেস পর্যন্ত আছে, যেখানে দরকার ছিল 5 থেকে সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত ফাঁকা মাঠ রাখা, যেখানে শুধু কৃষি জমি চাষ হবে অথবা পুকুর হবে, পুকুরে মাছ চাষ করবে। এখানে কোনো হাই রাইজ বিল্ডিংয়ের তো প্রশ্নই আসে না, এবং পরবর্তী 40 কিলোমিটার পর্যন্ত 3 তলা বা সর্বোচ্চ 4 তলার উপর বিল্ডিং হবে না। সেখানে এই যে দুর্নীতিবাজ লোকেরা সরকারি, সেখানে আমরা জানি উত্তরা দিয়াবাড়িয়া ম্যাক্সিমাম এই দুর্নীতিবাজ আমলা, আমাদের রাষ্ট্রের যে রাজনীতিবিদেরা, তারা সবাই নতুন শহর গড়েছে। তার রেজাল্ট কিন্তু আমরা দেখছি। কোমলমতি শিশুদের আমরা এখন পর্যন্ত যা জানি 32 জন, একজন শিক্ষক এবং একজন গার্জিয়ান সহ 32 জন সেখানে শহীদ হয়েছেন। যেহেতু আমরা জানি, আমরা কোরআন হাদিস থেকে জানি, পুড়ে কেউ মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আমিও আশা করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দিবেন। এখন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু এটা একটি শোকের সময়। আমি আমার বক্তব্য এই বলে শেষ করব, এই উপদেষ্টা পরিষদ এবং রাজনৈতিক দল যারাই আছেন, তারা এই মৃত্যু নিয়ে রাজনীতি না করে সঠিক কারণটি চিহ্নিত করেন এবং সেই মোতাবেক অবশ্যই দিক নির্দেশনা আমরা জাতির পক্ষ থেকে দেখতে চাই। এবং আবার আমি সকল সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।